আমি বাবা মায়ের একমাত্র সন্তান। অনেক দিন ধরেই কাজের খোঁজ করছিলাম, কিন্তু কাজ পাচ্ছিলাম না। অবশেষে বহুদিন অপেক্ষার পর মনের মতো চাকরি পেয়েছি, যাকে বলে রত্ন পাওয়া। আজই আমার অফিসের প্রথম দিন ছিল। অফিস শেষ হতে না হতেই আমাদের সকলেরই রাত হয়ে গেল। আনুমানিক প্রায় 12টা বেজে গিয়েছে। প্রথম দিনে কাজে এসে ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে গেল। অফিসের সব কাজ শেষ করে আমরা কলিগরা মিলে একসাথে বাড়ি ফিরছিলাম। প্রায় 1 মাইল আসার পর আমাদের পথ আলাদা হয়ে গেল। তারা সবাই সোজা একটি পথ ধরে গেল, আর আমি অন্য এক পথ ধরে যেতে লাগলাম। তাদের সকলেরই বাড়ি শহরের মধ্যেই, আর আমার বাড়িটি শহর থেকে কিছুটা দূরে। বলতে পারি একটি ঘন জঙ্গলের ভিতর দিয়ে শুনশান নিস্তব্ধ একটি বাড়ি। আশেপাশে বসতি নেই বললেই চলে। আজ দিয়ে 2 দিন হলো আমার এই রাস্তা দিয়ে যাতায়াত। আগের দিন এসেছিলাম বাড়িটির ভাড়া ঠিকঠাক করতে, আর আজকে সেখানে থাকার জন্য যাচ্ছি, কিন্তু কিছুতেই যেন রাস্তা ফুরোচ্ছে না। আগের দিন তো বেশ তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম, কিন্তু আজকে মনে হচ্ছে বারবার একই জায়গায় ঘুরপাক খাচ্ছি, পথই যেন শেষ হচ্ছে না। ব্যাপারটি বেশ অদ্ভুত লাগলো। কেমন জানি মনের ভিতর খচ করে উঠল। হঠাৎই বুকের ভেতরটা অস্থির হয়ে গেল। আমার মনে হচ্ছে হয়তো মনের ভুল। একা একা যাতায়াত করছি বলে হয়তো রাস্তা শেষ হচ্ছে না, কেননা পুরো রাস্তাই একদম ফাঁকা। আশেপাশে মানুষ তো দূরের কথা, একটি পশু পাখিও নেই। রাস্তায় একটি গাড়িও চলাচল করছে না। পুরো এলাকা জুড়ে আমি একা। জ্যোৎস্নার ঝলমলে আলোয় রাস্তায় স্পষ্ট দেখা গেলেও তার আশেপাশে সবকিছুই অন্ধকার। গাছপালার ঝোপঝাড়ে ছেয়ে আছে চারিপাশ। বড় বড় লম্বা গাছের ছায়া এসে পড়েছে রাস্তায়। জ্যোৎস্নার আলোয় তাই স্পষ্টই বোঝা যাচ্ছে, কিন্তু কেন যেন মনের ভিতর এক অস্বস্তি থেকেই যাচ্ছে। বারবার ঘুরে ফিরে সেই একই রাস্তার ভাবনাটা এখনো যেন মাথা থেকে বিলুপ্তি ঘটেনি। বারবার ওই চিন্তাটি মাথায় ঘুরপাক খাচ্ছিল। এসব ভাবনার সমাপ্তি হতে না হতেই বাইকের হর্নের শব্দে কিছুটা স্বস্তি পেলাম। মনটা বেশ হালকা হলো। মনে হচ্ছিল যাক, এখন কাউকে অন্তত সঙ্গী হিসেবে পাওয়া যাবে। অস্বস্তিটা একটু হলেও কমবে। মনে একটু প্রশান্তি পেলাম। লোকটি আমার সামনে দিয়ে যেতেই আমি বেশ ভয় পেয়ে যাই, কেননা একজন মহিলা সাদা শাড়ি পরে বাইকের পিছনে বসে আছে। ড্যাব ড্যাব করে চেয়ে রয়েছে আমার দিকে। মুখের একপাশ পুরো ছারখার হয়ে গেছে। দাঁত দুটো স্বাভাবিকের চেয়েও বেশ বড়। মেয়েটিকে দেখে মোটেও স্বাভাবিক বলে মনে হচ্ছে না। দেখে মনে হচ্ছে কোনো এক অশরীরই তার উপর ভর করেছে। আমার লোকটির কাছে জানার বেশ কৌতূহল জাগলো। এত রাতে এইভাবে কোনো স্বাভাবিক মানুষের তো যাওয়ার কথা নয়, তাহলে তারা এভাবে কোথায় যাচ্ছে? কিন্তু কিভাবে কথাটি বলবো বুঝে উঠতে পারছিলাম না। অনেক ভাবাভাবির পর বাইকটি দ্রুত লোকটির সামনে নিয়ে গেলাম। তারপর বলেই ফেললাম, কি গো ভাই, কোথায় যাচ্ছ তোমরা এত রাতে? বাসায় ফিরছিলাম, কিন্তু প্রতিদিন যে রাস্তা দিয়ে বাসায় যাই সেই রাস্তাটি আজকে আবার বন্ধ। যাওয়ার আরেকটি রাস্তা বন্ধ বলে এই রাস্তায় এসেছি। তা আপনি কোথায় যাচ্ছেন? আমি এখানকার নতুন, আজকেই প্রথম রাতে বাসায় ফিরছি। এখানকার তেমন কিছুই চেনা জানা নেই। তা এত রাতে স্বামী স্ত্রী কোথা থেকে বাড়ি ফিরছেন? ঘুরতে গিয়েছিলেন বুঝি? সে অবশ্য ভালো, মাঝে মধ্যে কাজের ফাঁকে স্ত্রীকেও সময় দিচ্ছেন। এই যে ভাই, আপনার মাথা ঠিক আছে তো? কেন?
আপনার কেন মনে হচ্ছে আমার মাথা ঠিক নেই? আমি তো এখনো বিয়েই করিনি, তাহলে আমার স্ত্রী আপনি কোথায় দেখতে পাচ্ছেন? আমি তো আমার অফিসের কাজ শেষ করে বাড়ি ফিরছি। তাহলে সাদা শাড়ি পরা মেয়েটি যে আপনার পিছনে বসে আছেন, তিনি কে? হা হা হা, আমার পিছনে? আগে হ্যাঁ, কিন্তু আমি তো একা ফিরছি, তাহলে কোনো মেয়ে আমার পিছনে কিভাবে আসবে? তাহলে কি আমি ভুল দেখছি? এ কথা বলে আমি সামনে তাকালাম, আবার পাশ ফিরে লোকটির দিকে তাকাতেই দেখি মেয়েটি নেই। কোথায় গেল মেয়েটি? কে কে কোথায় গেল? ওই যে সাদা শাড়ি পরা মেয়েটি, যার কথা আমি আপনাকে একটু আগে বললাম। কিন্তু হঠাৎ করে মেয়েটি উধাও হয়ে গেল। তৎক্ষণাৎ একটি অট্টহাসির শব্দ ভেসে আসলো। হাসিটির শব্দ শুনে আমরা থমকে গেলাম। এত রাতে যেখানে একটি মানুষের ছিটেফোঁটাও নেই, সেখানে হাসির শব্দ কোথা থেকে আসছে? তাহলে কি আমার ধারণাটাই সত্যি? মেয়েটি তাহলে অশরীরই ছিল? আমার মাথা ঘেমে টপ টপ করে পানি পড়তে লাগলো। ভয়ে হাত পায়ের কাঁপুনি শুরু হয়ে গেল। কে কে ওখানে? আমার কথা শেষ হতে না হতেই কালো ছায়াটি দ্রুত বেগে আমাদের সামনে এগিয়ে আসতে লাগলো। আমরা কি করব বুঝে উঠতে না পেরে বাইক সেখানে রেখে পিছনের দিকে পালিয়ে যেতে লাগলাম, কিন্তু কিছুতেই যেন এগোতেই পারছি না। সেই একই জায়গায় ঘুরপাক খাচ্ছি। ঠিক সেই মুহূর্তে আমাদের সামনে এসে সাদা শাড়ি পরা একটি মেয়ে দাঁড়ায়। আমরা কি করব, কোন দিকে যাব, কিছুই বুঝে উঠতে পারছিলাম না। ঠায় দাঁড়িয়ে রইলাম। আমাদের ভয় পেতে দেখে মেয়েটি যেন আরো বেশি আনন্দ পাচ্ছিল। সে আনন্দে হা হা করে হাসতে লাগলো। জ্যোৎস্নার ঝলমলে আলো স্পষ্ট দেখা যাচ্ছে সেই মেয়েটি অট্টহাসিতে মেতেছে। সে নিজের ইচ্ছে মতো হেসেই যাচ্ছে। হঠাৎ খেয়াল করলাম একটি হাসি থেকে হাজারো হাসির প্রতিধ্বনি ভেসে আসছে। আমরা চারপাশে তাকিয়ে দেখি হুবহু একই দেখতে মেয়েগুলো আমাদের দুজনকে ঘিরে ধরেছে। আমরা পালানোর রাস্তাও খুঁজে পাচ্ছিলাম না। খানিকক্ষণের জন্য যেন নিশ্চুপ হয়ে গেলাম। চারপাশের নিস্তব্ধতা আরো বেড়ে গেল। শুনশান হয়ে গেল পরিবেশ, যেন সময় থমকে গিয়েছে। কে 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 তুমি? হ্যাঁ, আমাদের রাস্তা এভাবে আটকিয়েছো কেন? আমরা কোন দিকে যাব বুঝতে পারছিলাম না। মুহূর্তেই যেন আমাদের পা বরফের মধ্যে আটকে গিয়েছে। হঠাৎ হাত পা থরথর করে কাঁপছে। আমার মনে হচ্ছিল আজকেই হয়তো আমার শেষ দিন, আমি আর বাঁচব না। ভয়ঙ্কর অশরীরীর কবলে আটকা পড়ে গিয়েছি। আমাদের দয়া করে ছেড়ে দাও, আমরা তোমাদের কি ক্ষতি করেছি? আমাদের বেরোনা, দয়া করে ছেড়ে দাও, আর কোনোদিনে পথে আসবো না। মেয়েগুলোর হট্টগোলে কান দুটো যেন ঝালাপালা হয়ে যাচ্ছে। মেয়েটি কোনো কথা না শুনেই লোকটির কাছে এসে তার গলা চেপে ধরে তাকে আছাড় মারল। লোকটি আর কোনো কথাই বলতে পারল না। তিনি
তিনি জ্ঞান হারানোর সঙ্গে সঙ্গে আমার দু চোখেও যেন অন্ধকার নেমে আসলো। আমি আর কিছুই দেখতে পাচ্ছিলাম না, মেয়েটিকেও যেন আবছা আবছা দেখছি। সূর্যের তীব্র আলোয় আমার জ্ঞান ফিরল। আমি চারপাশে একবার চোখ ঘুরিয়ে দেখছি, একটি মানুষেরও আনাগোনা নেই। শুধুমাত্র গাছ ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। রাতের আধারের মতো দিনের বেলাও চুপচাপ নিস্তব্ধ। কোনো ধরনের পশু পাখিরও আনাগোনা নেই। আমার চোখ হঠাৎই একটি সাইনবোর্ডের দিকে গিয়ে পড়ল। চোখটি পড়তেই আমি দেখলাম বোর্ডটিতে বড় বড় করে লেখা আছে, ভুতুড়ের রাস্তা, প্রবেশ নিষেধ। আমার শরীরে কাঁটা দিয়ে উঠল। গতরাতের যে লোকটিকে আছাড় মেরে ফেলে দিয়েছিল মেয়েটি, সেই লোকটিও আর নেই। আমি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সেখান থেকে চলে আসলাম। 6 মাস পর নিজের গ্রাম খুন্তিপুরে আসলাম। আমি শাহেদুল ইসলাম। দেশের বর্তমান সমস্যার কারণে আমাদের ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা করা হয়। মেসও বন্ধ হয়ে যায়। আত্মীয় স্বজন কেউ নেই ঢাকা শহরে, তাই বিকেলের ট্রেনেই উঠে পড়ি। রাত 1:20 ট্রেন খুন্তিপুরে এসে থামে। ট্রেন থেকে নেমে গ্রামের পথ ধরে হাঁটছি। বাড়িতে মা বাবা কাউকেই আমার আসার কথা বলিনি। তারা এমনিতেই আমার জন্য অনেক চিন্তা করছে। দীর্ঘদিন পরে গ্রামে আসা, গ্রামের শীতল বাতাস শরীরে রাখতেই প্রাণ যেন জুড়িয়ে গেল। কতদিন গ্রামের এই নীরব নিস্তব্ধ পরিবেশ দেখিনি। পূর্ণিমার চাঁদের আলোয় গ্রামের পথঘাট আরো স্পষ্ট দেখাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আমি আমার বাড়িতে চলে আসলাম। বাড়ির পাশের কলা বাগান দেখে মন জুড়িয়ে গেল। এই কলা বাগানে ছোটবেলায় অনেক খেলাধুলা করেছি। চাচাতো ভাই রাফির সাথে লুকোচুরি খেলেছি। সবই আজ স্মৃতি। রাফি এখন আর বেঁচে নেই। 6 মাস আগে সড়ক দুর্ঘটনায় মারা যায় রাফি। চাচাতো ভাই রাফির কথা মনে হতেই মনটা খারাপ হয়ে গেল। কলা গাছগুলোতে পাকা পাকা কলা ধরেছে, কিন্তু হঠাৎ বাগানের ভিতর সাদা পোশাক পরা কেউ একজন এপাশ থেকে ওপাশে চলে গেল। এত রাতে এই কলা বাগানের ভিতরে কি আছে? এগিয়ে গিয়ে দেখি। আমি কলা বাগানের ভিতরে এগিয়ে গেলাম, কিন্তু ভালো করে পুরো বাগান ঘুরে দেখেও কাউকেই দেখতে পেলাম না। চাঁদের আলোতে আমি স্পষ্ট সাদা পোশাক পরা কাউকে দেখছি। গাছের আড়ালে লুকিয়ে আছে কিনা, কিন্তু না, কেউই নেই। তাহলে কি আমি ভুল দেখছি? হতে পারে। চোখের ভুল ভেবে আমি আমার বাড়ির সামনে এগোতে লাগলাম। দরজায় কড়া নাড়লাম। মা, দরজা খুলো, দেখো আমি এসেছি। অনেকক্ষণ ডাকার পরও মা দরজা খুলেনি। মায়ের ঘুম তো এত ভারী কখনোই ছিল না। এক ডাক দিলে মায়ের ঘুম ভেঙে যেত, কিন্তু আজ এতক্ষণ ধরে ডাকার পরও কেউই দরজা খুলছে না। মা, দরজা খুলো, আমি শাহেদ। না, কিছুতেই মা দরজা খুলছে না। এমন তো হওয়ার কথা নয়। মা, দরজা খুলো, দেখো আমি শাহেদ এসেছি। অনেকক্ষণ ডাকার পর মা দরজা খুলে। দরজা খুলতে এত দেরি হলো কেন মা? বুঝতে পারি নাই বাবা, সত্যি সত্যি তুই এসেছিস?
তুমি কি আমার ডাক শুনতে পেয়েছিলে? মা আমার কথায় বাবার দিকে তাকায়, কিন্তু মুখে কিছুই বলে না। ভেতরে আয় বাবা। এত রাতে কেন এসেছিস? দিনের বেলায় আসতে পারতি। দেশের অবস্থা তো ভালো না, তাই বিকেলে ট্রেনে উঠেছি। হাত মুখ ধুয়ে নে। আমি আমার রুমে চলে এলাম। আমার রুমের জানালা থেকে আমাদের বাড়ির পাশের কলা বাগান দেখা যায়। রুমে এসে জানালা দিয়ে আমি বাইরের বাগানের দিকে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ। তোর রুমের জানালা কি তুই খুলেছিস? না মা, জানালা তো খোলা ছিল। কিন্তু আমি তো তোর রুমের এই জানালাটা সব সময় বন্ধ রাখি। তাহলে জানালা কে খুললো? তুমি হয়তো খুলে রেখেছো, নয়তো বাবা। খাবার নিয়ে এসো, ট্রেনে কিচ্ছু খাইনি, খুব খিদে পেয়েছে। জানালা খোলার ব্যাপারটা নিয়ে মাকে অনেক চিন্তিত মনে হলো। আমি জানালা দিয়ে বাইরের কলা বাগানটা দেখছি। কি ব্যাপার মা, তুমি এখানে বসে আছো? কিছু বলবে? হ্যাঁ খোকা, কাল রাতে তুই জার্নি করে এসেছিস, তাই তোকে কিছু বলি নাই। কি বলবে বলো। কাল তুই দরজায় আমাকে ডেকেছিস, আমি শুনেছি, কিন্তু আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তাই দরজা খোলার সাহস পাইনি। কি বলো মা, কিসের ভয়? বেশ কিছুদিন থেকে রোজ রাতে আমাদের দরজায় কে যেন রাতের বেলায় দরজা ধাক্কায়। দরজা খুললে কাউকে দেখতে পাই না। এক রাতে তোর কণ্ঠে আমাকে কেউ ডেকে দরজা খুলে দিতে বলে। আমি দরজা খুলে দেখি একটা লোক সাদা পোশাক পরা আমাদের বাগানের ভেতরে যাচ্ছে। আমি তার পিছনে পিছনে যাই, কিন্তু বাগানে গিয়ে আর তাকে দেখতে পাই না। এমন রোজ রাতেই ঘটে। কলা বাগানে অদ্ভুত সব আওয়াজ আসে, কান্নার শব্দ শোনা যায়। এসব সত্য মা? আমি তোর বাবাকে বলে এই কলা বাগান কেটে ফেলতে বলেছিলাম, কিন্তু সেই রাতে আমি স্বপ্ন দেখলাম তুই মারা গেছিস। স্বপ্নে আমাকে ওই সাদা পোশাক পরা লোকটা শাসিয়ে যায়, এই কলা বাগান কাটলে তোর ক্ষতি করবে বলে। তুমি লোকটার মুখ দেখেছো? না, শুধু পিছন থেকেই দেখেছি। মায়ের কথায় আমি ভীষণ অবাক হলাম। গতকাল রাতে আমিও বাগানের ভিতরে একটা সাদা পোশাক পরা লোককে দেখেছি, কিন্তু বাগানে গিয়ে তো আর কাউকেই খুঁজে পাইনি। কেউ কি আমাদের বাগান বাড়ি আত্মসাৎ করার জন্য ভয় দেখাচ্ছে আমাদের? কিন্তু স্বপ্নের ব্যাখ্যা কি করে করব? মা আমাকে সাবধান করে দিয়ে চলে যায়। আমি বসে বসে জানালা দিয়ে বাইরের কলা বাগান দেখছি। দিনের বেলায় বাগানের কলা গাছের পাকা কলাগুলো খুবই সুন্দর লাগছে। রাতে খাওয়া দাওয়া করার পর আমি আমার রুমের জানালা বন্ধ করে শুয়ে পড়ি। কতক্ষণ ঘুমিয়েছি জানি না। হঠাৎ ঠান্ডা লাগায় আমার ঘুম ভেঙে যায়। আমি চোখ মেলে তাকাই, ফ্যান অফ। রুমে তাহলে এত ঠান্ডা লাগছে কেন? জানালার দিকে তাকাতেই দেখি রুমের জানালা খোলা। ভীষণ ভয়ে আমার বুকটা লাফিয়ে ওঠে। আমার স্পষ্ট মনে আছে আমি ঘুমানোর আগে জানালা লাগিয়ে ঘুমিয়েছি। তাহলে আমার রুমের জানালাটা খুলল কে? আমি ভয়ে ভয়ে জানালার কাছে গিয়ে কলা বাগানের দিকে তাকাই। কেন যেন খুব ভয় হতে লাগলো। জানালা বন্ধ করে আমি আবারও খাটের কাছে এসে শুয়ে পড়লাম।
তখনই জানালা ধাক্কানোর শব্দ হলো। কেউ যেন খুব জোরে জোরে জানালা ধাক্কাচ্ছে। কে কে ডাকে? জানালা খুলে আমি কাউকেই দেখতে পেলাম না। জানালা বন্ধ করে দাঁড়িয়ে থাকি। আবারও জানালা ধাক্কানোর শব্দ হচ্ছে। আমি জানালা খুলে দিতেই বাইরে সাদা পোশাক পরা রাফিকে দেখতে পেলাম। ভয় আমার গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। রাফি তো 6 মাস আগে মারা গেছে। ভয় আমি জ্ঞান হারিয়ে ফেললাম। তারপরে আর কিছু মনে নেই। জ্ঞান ফিরে আমি রাতের কথা মনে করে প্রচন্ড ভয়ে ঘেমে যাই। মা বাবাকে রাতের ঘটনা খুলে বলি। শুধু রাফি না, আমি ওই বাগানে সব মৃত মানুষদেরই দেখতে পাই। তোর দাদা দাদি যারা বহু আগেই মারা গেছে, তাদের আমি ওই কলা বাগানে হাঁটাহাঁটি করতে দেখি। মাঝে মাঝেই এদের আত্মা আমার দরজার সামনে এসে আমাকে ডাকতে থাকে। তোমরা কেন এখনো এই কলা বাগান কেটে ফেলছো না? কলা বাগান কাটার কথা বললেই আমাদের স্বপ্নে এই সকল মৃত আত্মারা এসে শাসিয়ে যায়। মায়ের কথায় আমি এই চিন্তায় পড়ে যাই। মনে মনে ঠিক করি আজ রাতে আমি কলা বাগানে যাব। এই আত্মারা আমাদের কাছে কি চায় তা জিজ্ঞাসা করব। যেই ভাবা সেই কাজ। রাত গভীর হতেই আমি মনে মনে নিজেকে প্রস্তুত করে নেই। আমি অত বেশি সাহসী না, কিন্তু এর একটা বিহিত তো করতেই হবে। ইউনিভার্সিটি করলে আমি আবার শহরে চলে যাব, কিন্তু এই আত্মারা বাবা মাকে রোজ ভয় দেখাবে। তাই আজ রাতে এই আত্মাগুলোর কাছে আমার জানতে হবে তারা কি চায়। আমি দরজা খুলে কলা বাগানে চলে আসি। ভয় ও আতঙ্কে আমার শরীর শিউরে উঠছে বারবার। একবার ইচ্ছা করছে বাড়ি ফিরে যাব, তখন আমার মনে হলো আমার পিছনে কেউ যেন এসে দাঁড়িয়েছে। আমি চট করে পিছনে ফিরি, কিন্তু কাউকেই দেখতে পাই না। আমার মনে হচ্ছে অসংখ্য আত্মারা আমাকে চারিদিক থেকে ঘিরে ধরেছে। রাতের আধারে কলা বাগান অনেক বেশি ভয়ানক দেখাচ্ছে। ইচ্ছে করছে দৌড়ে ঘরের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দেই। হঠাৎ একটা বরফ শীতল হাত আমার কাঁধে স্পর্শ করতে আমার বুকের ভেতরটা লাফিয়ে উঠল। আমি ভয়ে পিছনে ফিরে তাকাই। রাফি আমার সামনে দাঁড়িয়ে, তার পরনে সাদা পোশাক, বিভৎস চেহারা, সারা শরীরে রক্ত, চোখগুলো লাল টকটকে। রাফিকে দেখে ভয় আমার শরীর হিম হয়ে আসে। এত ভয়ঙ্কর চেহারা এর আগে কখনো আমি দেখিনি। তুই? অনেকদিন পর দেখা হলো। তোর কণ্ঠস্বর নকল করে বড় মাকে রোজ রাতে ডাকি। কিন্তু কেন? আমার বাবা মাকে কেন ভয় দেখাচ্ছিস? তারা কি কোনো অপরাধ করেছে? তোর বাবা মা অন্যায়ভাবে আমাদের জায়গা দখল করেছে, এই কলা বাগান। আর তোদের বাড়িটা আমাদের বাবার পাওয়ার কথা ছিল, কিন্তু বড় বাবা আমাদের সেই জায়গা থেকে বঞ্চিত করেছে। তাই আমি তাদের শান্তিতে থাকতে দেব না। বাবা মা এমন কিছু করবে এটা আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না হলে দাদিকে জিজ্ঞাসা কর। কিন্তু দাদি তো মারা গেছে। আমার কথায় রাফি ভয়ঙ্কর ভাবে হাসতে থাকে। আমিও তো মরে গেছি,
আমি ফিরে আসতে পারলি দাদা কেন ফিরে আসতে পারবে না? রাফির কথা শেষ হতেই সাদা পোশাক পরা একটা বয়স্ক লোক দৃশ্যমান হলো। এই লোকটি আমার দাদা। এতগুলো বছর পর দাদাকে দেখিয়ে আমার তার কাছে ছুটে যেতে ইচ্ছা করছে, কিন্তু এ আমার দাদা হলেও সে যে আর বেঁচে নেই। রাফি ঠিক বলছে, এই জায়গা আমি রাফির বাবা কামরুলকে দিয়েছি। তোর বাবা এই জায়গা জোর করে দখল করে আছে। যতদিন এই জায়গা বড় বাবা আমার বাবা মাকে না দেয় ততদিন আমরা এখানেই থাকবো। এই কলা বাগানে আর অনেক আত্মা আছে। রাফির কথা শেষ হতে কলা বাগানে আরো অনেক আত্মা দৃশ্যমান হয়। সবাই খুব ভয়ঙ্কর দেখতে। তাদের দেখে ভয়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি। তারপর আর কিছুই মনে নেই আমার। জ্ঞান ফিরতেই আমি নিজের ঘরে আবিষ্কার করি নিজেকে। বাবা মা উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়ে আছে। আমি তাদের রাতের ঘটনা খুলে বলি। হ্যাঁ, রাফির আত্মা সব সত্যি বলছে। আমাদের উচিত এই বাড়ি ছেড়ে দেওয়া। এই জায়গাটা আর কলা বাগানটা তোর চাচার পাওয়ার কথা, কিন্তু আমি তাকে দিইনি। কাল আমি তাদের ডেকে এই জায়গা বুঝিয়ে দেব। অনেক বছর তাদের সাথে অনেক অন্যায় করে ফেলেছি আমি। বাবা তার নিজের ভুল বুঝতে পারে। প্রচণ্ড ভয়ে আমার জ্বর চলে আসে।